হ্যালো গাইস, ওয়েলকাম টু হরাইজন স্টোরি ইউটিউব চ্যানেল। মাইকেল জ্যাকসন নামটি কম বেশি আমরা সবাই শুনেছি। সে যে কতটা জনপ্রিয় আশা করি সেটার বলার প্রয়োজন নেই। আজকের মুভিটি তারই জীবন কাহিনী নিয়ে বানানো হয়েছে। মুভিটির বর্তমান আইএমডিবি রেটিং 7.5 আউট অফ 10। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। মুভির শুরুতে আমরা মাইকেল জ্যাকসনকে একটা কনসার্টের জন্য স্টেজের দিকে যেতে দেখতে পাই। যেতে যেতে সে ভাবছিল তার অতীতের কথা, মানে আজ পর্যন্ত সে কতটা কষ্ট করে এই পর্যন্ত এসেছে। এরপর আমাদের অতীতে নিয়ে যাওয়া হয়। সালটা ছিল 1966। আমেরিকার ইন্ডিয়ানার গ্যারি শহরে দেখানো হয়, যেখানে ছোট একটা বাড়ির বাইরে ছোট ছোট বাচ্চারা খেলা করছিল। তখন মাইকেল জানালা দিয়ে তাদের দেখছিল। তারও খেলতে মন চাইতো, তবে তার বাবা জোসেফের কড়া শাসনের জন্য সে কোনো খেলাধুলা করতে পারত না। তারা মোট 5 ভাই ছিল। তার বাবা তাদের 5 ভাইদের নিয়ে একটা ব্যান্ড তৈরি করেছিল। মাইকেল ভালো গান গাইতে পারত, তাই তার বাবা জোসেফ তাকে ট্রেনিং দিচ্ছিল যেন সে আরো ভালো গায়ক হয়ে উঠতে পারে। তবে মাইকেলের মা ক্যাট তার এই বিষয়টা পছন্দ করে না। এরপর রাতে পুরো পরিবার একসাথে খাবার খাচ্ছিল। তখন সবাইকে অনেক খুশি দেখা যায়। তখন তার বাবা তাদের বলে, তোমরা 5 ভাই একসাথে একটা বারে পারফরমেন্স করার সুযোগ পেয়েছো। তখন তার মা ক্যাট বলে, মাইকেলের লেখাপড়া এখনো অনেক বাকি আছে। তখন জোসেফ বলে, লেখাপড়ার থেকে কাজ করা অনেক ভালো। কিছু পাওয়ার জন্য কিছু তো হারাতেই হবে। আমি চাই আমার ছেলে যেন ফেমাস গায়ক হয়ে উঠতে পারে। এখানে তার ভাইরা এই ব্যাপারে রাজি ছিল। এরপর জোসেফ মাইকেলকে শিখাচ্ছিল যে কিভাবে গান বাজাতে বাজাতে একসাথে মিউজিকও বাজানো যায় এবং তার সাথে সাথে নাচতেও পারা যায়। তাদের ব্যান্ডের নাম দেওয়া হয় জ্যাকসন 5, মানে তাদের পরিবারের নাম জ্যাকসন আর 5 ভাইকে উল্লেখ করে এই নামকরণ করা হয়। এরপর তারা 5 ভাই বারে পারফরমেন্স করত এবং বারে যারা থাকতো তারাও তাদের পারফরমেন্স বেশ পছন্দ করত। তবে মাইকেলের একটা শখ ছিল, সে সব সময় পায়ের নাচ দিতে চাইতো। সে বারবার পা ঘুরিয়ে ঘুরিয়ে নাচতো, আর মানুষরাও তা দেখে তার পায়ের দিকে কয়েন ছুঁড়ে মারতো, মানে তারাও খুব পছন্দ করত। এরপর তারা বাসায় চলে আসে। বাসায় এসে তারা যখন ঘুমানোর জন্য রেডি হচ্ছিল, তখন জোসেফ তাদের আবার প্র্যাকটিসের জন্য ডাকে। আর সে মাইকেলের ওপর অনেকটা রেগেছিল, কেননা সে তাকে পা দিয়ে বেশি নাচতে নিষেধ করেছিল। কেননা সে যখন পা দিয়ে নাচে তখন সবার নজরই তার পায়ের দিকে যায়, তার গানের দিকে যায় না। এই জন্য মাইকেলকে তার বাবা বেল্ট দিয়ে অনেক মারে এবং সবাইকে ট্রেনিং এর জন্য প্রস্তুত হতে বলে। এরপর মাইকেল কাঁদতে কাঁদতে ভিতরে চলে যায়। এখানে তার মাও ছেলের জন্য কিছু করতে পারছিল না। এরপর দেখতে পাই ছুটির দিনে মাইকেল পিটার প্যানেলের গল্প পড়তো। যেহেতু সে খেলাধুলা বা পড়াশোনা করতে পারতো না, তাই এই গল্প পড়ার মাধ্যমে সে তার বিনোদন খুঁজে নিত। এরপর আমরা দেখতে পাই জ্যাকসন 5 এখন আগের চেয়ে মোটামুটি বড় বড় জায়গায় বা কনসার্টে পারফরমেন্স করার সুযোগ পাচ্ছে। আস্তে আস্তে তারা মোটামুটি ফেমাস হয়ে যেতে শুরু করে। মাইকেল মাঝে মাঝে টিভিতে কিছু ড্যান্সের স্টেপ দেখে প্র্যাকটিস করত, যেটা তার বাবা একদম পছন্দ করত না, আর এটার জন্য তার বাবা তাকে অনেক মেরেছে। কিন্তু তাও মাইকেল তার পারফরমেন্সে কোনো কমতি থাকতে দিত না। তাদের ব্যান্ড আস্তে আস্তে ফেমাস হয়ে যাওয়ায় তারাও ধনী হতে শুরু করে। এর মধ্যে মাইকেল পায়ের অনেকগুলো ড্যান্সও শিখে গিয়েছিল। এরপর 1968 সালের সিন দেখানো হয়। রিগাল থিয়েটারে জ্যাকসন 5 পারফরমেন্স করতে যাচ্ছিল। সেখানে তাদের পারফরমেন্স পছন্দ করে লিড সিঙ্গার জ্যাকসন 5 দের স্টেজে ডাকে। ওরা যখন পারফরমেন্স করছিল তখন তাদের পারফরমেন্স দেখে একজন দর্শক, যার নাম সুজি, সে মাইকেলের বাবাকে তাদের স্টুডিওর কার্ড দেয়। এর কয়েকদিন পর জোসেফের দেখা হয় গর্ডি নামে একজনের সাথে, যিনি একজন বড় মিউজিক প্রডিউসার ছিলেন, আর সুজি ছিল তারই অ্যাসিস্ট্যান্ট। গর্ডি এখানে মাইকেলকে অফার করে, আমরা তোমার একটা গান রেকর্ড করব, তবে তোমাকে একা গানটা গাইতে হবে। এটা শুনে মাইকেল একটু নার্ভাস হয়ে যায়। তখন গর্ডি মাইকেলকে নিজের মতো ফ্রি হয়ে নাচতে এবং গাইতে বলে। তখন মাইকেল সেখানে নাচতে নাচতে গাচ্ছিল, যেটা শুনে গর্ডি মুগ্ধ হয়ে যায়, আর সে মাইকেলের ভিতর বড় তারকার ছায়া দেখতে পায়। এরপর গর্ডি মাইকেলকে বলে, তুমি ফিউচারে ওয়ার্ল্ডের বড় তারকা হবে। এটা শুনে মাইকেলও অনেক খুশি হয়। এরপর গর্ডি মাইকেলকে স্টুডিওতে কিভাবে মিউজিক বানানো হয় সেটাও দেখায়, যাতে সে মিউজিকের ব্যাপারে আরো ভালোভাবে বুঝতে পারে। এরপর সেখানে জোসেফ আসে মাইকেলকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য। মাইকেল যাওয়ার আগে গর্ডিকে জড়িয়ে ধরে, যেটা তার বাবা একদমই পছন্দ করে না। এরপর আমরা দেখতে পাই মাইকেলের প্রথম গানটা শুট করা হচ্ছিল। এরপর সেই গানটা রিলিজ করা হয়। মাইকেল তার ভাইদের সাথে ট্যুরে গিয়ে মিডিয়ার প্রশ্নের উত্তর দিত, আর তখন তাদের গান এবিসি বিশ্বের টপ 100 গানের ভিতর চলে যায়, যার ফলে 1971 সালে তাদের পরিবার অনেক ধনী হয়ে যায় এবং তারা একটি বড় ভিলাতে শিফট হয়ে যায়। এরপর জোসেফ মাইকেলকে বিলের সাথে পরিচয় করিয়ে দেয়, যে এখন থেকে মাইকেল জ্যাকসনের পার্সোনাল বডিগার্ড হতে যাচ্ছিল। বিল অনেক ভালো মানুষ ছিল, তাই মাইকেল আর বিলের ভিতর ভালো একটা সম্পর্ক তৈরি হয়। মাইকেলের একটা অভ্যাস ছিল, সে তার মা ক্যাটের সাথে
সাথে রাতভর সিনেমা দেখতো আর সে তার মাকে বলতো আমি আমার পায়ের নাচ পুরো বিশ্বকে দেখাতে চাই। এরপর মাইকেল জেদ করে তার মাকে বলে আমি বাড়িতে একটা পশু পালতে চাই, কিন্তু তার মা এটাতে নিষেধ করে দেয়। তাও মাইকেল তার মাকে রাজি করিয়ে নেয়, তবে সে জানতো তার বাবা এটাতে রাগ করবে, কেননা তার বাবা তাকে একজন বড় মানুষের মতো ইউজ করত। এটা শুনে তার মা তাকে বলে তুমি তোমার বাকি ভাইদের চেয়েও অনেক ব্রিলিয়েন্ট, তাও তোমার বাকি ভাইরা সব সময় তোমার পাশে ছিল, এই কারণে তুমি যতই বড় হও না কেন নিজের পরিবারকে কখনোই ভুলে যেও না। এর কিছুদিন পরে দেখতে পাই মাইকেলরা একটা শো করে যেখানকার মেয়েরা তার অনেক বড় ফ্যান হয়ে যায়, আর মাইকেলেরও তার ভাইদের সাথে অনেক ভালো লাগতো। এরপর 7 বছর পরের সিন দেখানো হয়। আমরা দেখতে পাই মাইকেলের জীবন পুরো চেঞ্জ হয়ে গিয়েছে, সে এখন অনেক বড় হয়ে গিয়েছে। তখন তার সাথে সেখানে জনের পরিচয় হয়, তিনি আরো বড় মিউজিক প্রডিউসার ছিলেন। এরপর তারা দুইজন মিলে একটা অ্যালবাম বানানোর কথা ভাবে। এরপর জনের লোকরা তার বাবা জোসেফের সাথে এই ব্যাপারে কথা বলে, কেননা মাইকেল সরাসরি তাদের সাথে কথা বলতে ভয় পেত। এই অ্যালবামটা যদি বের হয় তাহলে মাইকেল অনেক বড় তারকা হয়ে যাবে, কেননা এটা অনেক বড় একটা মিউজিক কোম্পানি। জোসেফ তখন তাদের বলে যদি তোমরা মাইকেলকে নাও তাহলে তার সাথে তার ভাইদেরও নিতে হবে, কারণ ওরা হচ্ছে জ্যাকসন 5। মাইকেল সবসময় তার পরিবারের সাথে পারফর্ম করবে, তবে এই ব্যাপারে তারা রাজি হয় না, তারা বলে আমরা ভেবে জানাবো। অন্যদিকে আমরা দেখতে পাই মাইকেল তার বাসায় ঘোড়া পালতে শুরু করেছে আর রাতভর সে তার সাথে কথা বলতো। এরপর মাইকেল জনের সাথে নতুন গান রেকর্ড করা শুরু করে দেয়, আর এখানে তার নতুন গান অফ দ্য ওয়ার্ল্ড অ্যালবামে রাখা হয়। মাইকেল এখন অনেক বড় গায়ক হয়ে গিয়েছে, পাশাপাশি সে এখন একজন স্টার। জনের সাথে সে অনেকগুলো নতুন নতুন গান বের করে, ফলে সে আস্তে আস্তে আরো বেশি জনপ্রিয় হয়ে যায়। মাইকেলের একটা স্পেশালিটি ছিল তার অসুস্থ বাচ্চাদের সাথে দেখা করতে অনেক ভালো লাগতো এবং তাদের সাথে সময় কাটাতো। এরপর আমরা দেখতে পাই মাইকেল তার সাথে রাখার জন্য একটা শিম্পাঞ্জি নিয়ে আসে। মাইকেল সেটার নাম দেয় বাবলস, কিন্তু এই বিষয়টা তার বাবা একদমই পছন্দ করে না। তবে এখন তো মাইকেল বড় হয়ে গিয়েছে আর তার মাধ্যমে এখন তারা এত ধনী, তাই তার জেদের কাছে সবাই হার মেনে নেয়। মাইকেল বাবলসকে পিটার প্যানেলের গল্প পড়ে শোনাতো। এক রাতে মাইকেল পিটার প্যানেলের নাক দেখে, যার নাকটা ছিল অনেক সুন্দর। মাইকেল তখন ফিল করে তার নাকটা অনেক মোটা। এরপর মাইকেল নাকের প্লাস্টিক সার্জারি করতে ডক্টরের কাছে যায়। ডক্টর তাকে জিজ্ঞেস করে তুমি এটা কেন করতে চাচ্ছ? মাইকেল তাকে বলে আমি একজন স্টার, অনেক বড় বড় জায়গায় আমাকে পারফর্ম করতে হয়, অনেক মানুষজন আমার ছবিও তোলে, তাই আমার চেহারাকে পারফেক্ট করতে হবে। এরপর মাইকেল নাকের সার্জারি করে বাড়িতে চলে আসে। তার বাবা যখন দেখে যে সে তার নাকের সার্জারি করে এসেছে, সে শুধু এটা দেখে হাসে, তবে কিছুই বলে না। এরপর মাইকেল তার নিজের ঘরে চলে যায়। এরপর মাইকেল তার নিজের চেহারা নিয়ে আরো বেশি চিন্তায় পড়ে যায়, মানে সে তার চেহারাকে আরো সুন্দর বানাতে চায়। এরপর সে আরো কয়টা সার্জারি করে। সে বাসায় অনেকগুলো পশুপালন করছিল। এরপর জোসেফ তার ছেলেদের ডেকে বলে তোমাদের এক ভাই ব্যান্ড ছেড়ে চলে গেছে, তবে জ্যাকসন ফ্যামিলি তার জন্য থেমে থাকবে না, মানে এখন তাদের 4 জনকে একসাথে পারফরমেন্স করতে হবে। এরপর 4 ভাই মিলে একটা নতুন ট্যুরের প্ল্যান করে, তবে তারা এটা খুব একটা পছন্দ করে না। তখন জোসেফ বলে মাইকেল যেহেতু ফেমাস হয়ে গিয়েছে তাই আমাদের এই সুযোগটাই কাজে লাগাতে হবে। আমরা যদি একটা বড় ট্যুর দিয়ে 50টা কনসার্ট করতে পারি তাহলে আমরা অনেক কোটি টাকার মালিক হয়ে যাব। কিন্তু মাইকেল এবার আর রাজি হয় না, আর এইবার তার মাও তাকে সাপোর্ট করে। এরপর মাইকেলের বাবা রেগে গিয়ে মাইকেলের দিকে তেড়ে আসে তাকে মারার জন্য, তবে মাইকেল এবার ভয় না পেয়ে রাগ করে সেখান থেকে চলে যায়। এরপর আমরা দেখতে পাই মাইকেল তার ফ্যানদের মাঝ দিয়ে গাড়িতে করে যাচ্ছিল। সে মনে মনে অনেক কষ্টে ছিল। এরপর সে তার বডিগার্ড বিলকে তার ছোটবেলার গল্প বলে যে কিভাবে ছোট থেকে সে তার বাবার অত্যাচার সহ্য করেছে আর এখন থেকে সব ট্যুর সে একাই করতে চায়। বিল তখন মাইকেলকে বলে তুমি এখন বড় হয়ে গেছো, তুমি এখন চাইলেই তোমার বাবার থেকে দূরে থাকতে পারো। এই বিষয়টা নিয়ে মাইকেল ভাবতে শুরু করে। এরপর মাইকেল তার ভাইদের সাথে কিছু ট্যুর করছিল, আর মাইকেল ফেমাস হওয়ার জন্য তার প্রতিটি শো অনেক মানুষ দেখতে আসতো। এরপর মাইকেল তার মিউজিক ডিরেক্টরের সাথে দেখা করতে যায়। সেখানে জন বেঞ্জ নামে একটা উকিলও ছিল যে মাইকেলকে আইনগত সাপোর্ট দেয়। সবাই জানতো মাইকেল এখন সোলো শো করতে আগ্রহী, মানে তার ভাইদের দায়িত্ব সে আর নিতে চাচ্ছে না। তখন মাইকেল জনের সাথে এই ব্যাপারে কথা বলতে শুরু করে। মাইকেল জনকে বলে আমার একটা নতুন ম্যানেজার দরকার। তখন জন বলে তাহলে তোমার বাবাকে ম্যানেজার পদ থেকে অব্যাহতি দাও। তখন মাইকেল রাজি হয়ে যায় এবং আইনগত প্রসেসে কাজ শুরু করে। আর জন এখানে মাইকেলকে এই কারণে সাহায্য করছিল কেননা সে জানতো মাইকেল আরো বড় স্টার হয়ে উঠবে। এরপর জোসেফ জানতে পারে মাইকেল তাকে ম্যানেজার পদ থেকে বের করে দিয়েছে। জোসেফ অনেক রেগে যায়। এটা নিয়ে সে ক্যাটের সাথে কথা বলে। জোসেফ বলে আমার জায়গায় সে অন্য কাউকে ম্যানেজার বানিয়েছে। ক্যাট বলে তুমি তো এখন আর তাকে মারতে পারবে না, সে এখন বড় হয়ে গিয়েছে। ক্যাট তখন মাইকেলের সাপোর্ট নিয়ে বাবার সাথে ঝগড়া করে। ক্যাট বলে তুমি মাইকেলের পিছু ছেড়ে দাও, সে এখন নিজের খেয়াল নিজেই রাখতে পারে, এগুলো সবই তোমার বেশি শাসনের ফল। জোসেফ বলে এগুলো সব তো আমি তাদের জন্যই করেছি, আমি ওদের এই পর্যায়ে নিয়ে এসেছি। তখন ক্যাট
ড্যাড বলে তুমি যা ইচ্ছা ভাবতে পারো, তবে কারো জীবন নিয়ে কন্ট্রোল করতে পারো না। এর কিছুদিন পর মাইকেল ও বিল একসাথে শপিং করার জন্য যায়। সেখানে কিছু বাচ্চা এবং তাদের মা মাইকেলকে দেখে চিনতে পারে, আর তখন মাইকেল সেখানে বাচ্চাদের অটোগ্রাফের সাথে গিফটও দিচ্ছিল। মাইকেল ছোট বাচ্চাদের অনেক পছন্দ করত, কেননা সে নিজের শৈশবটা কখনোই এনজয় করতে পারেনি, আর সে বাড়িতেও অনেক প্রাণীদের সাথে সময় কাটাতো। এরপর একদিন জোসেফ তাকে একটা চিঠি দেখায় এবং বলে, আমি আজ পর্যন্ত যা করেছি সবই আমার পরিবারের জন্য করেছি, এটা মনে রেখো। তবে মাইকেল তার কথায় কোনো পাত্তা দেয় না। এরপর দেখা যায় মাইকেল অসুস্থ বাচ্চাদের সাথে দেখা করতে গিয়েছে, আর এদিকে মাইকেল আর জনেরও বেশ ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছে, মানে সেই প্রডিউসারের সাথে। মাইকেল এখন সবার থেকে দূরে থেকে নিজের মতো করে সবকিছু করতে চাচ্ছে, কারণ সে পার্সোনালি বেশি মানুষদেরকে পছন্দ করত না, আর জনও এই ব্যাপারটা জানতো। আর এরপর আমরা দেখতে পাই মাইকেল তার নতুন অ্যালবামের টাইটেলের নাম নিয়ে ভাবছিল, কিভাবে সে পারফর্ম করবে এগুলা নিয়েও। এই জন্য সে প্রতিদিন সকালে নিজের বাড়িতে বানানো স্টুডিওতে এসে এগুলো নিয়ে রিসার্চ করত। কিন্তু তখনই টিভিতে দেখা যায় শহরের যে কালো নিগ্রো মানুষরা আছে তারা একে অপরকে মেরে ফেলছিল। মানুষের ভিতর এই হিংসা দেখে মাইকেলের মন ভেঙে পড়ে এবং সে বুঝতে পারে না যে মানুষ একে অপরকে কেন এত ঘৃণা করে। মাইকেল মনে মনে ঠিক করে ওদেরকে বদলাতে হবে। তাই মাইকেল বিলকে নিয়ে ওইসব গ্যাংদের গোপন ক্লাবে যায়। ওখানে ওরা ড্যান্স প্র্যাকটিসও করত। তো ওখানে ওরা সবাই মিলে মাইকেলকে তাদের ডান্স দেখায়। মাইকেল তখন তাদের একটা অফার দেয়। সে বলে, তোমরা আর গ্যাং ওয়ার করতে পারবে না, আর আমার যে নতুন অ্যালবাম আসবে সেখানে তোমরা ডান্স দেখাবে। তার কথায় সবাই খুশি হয়ে যায়। এরপর তারা মাইকেলের সাথে নাচতে শুরু করে। পাশাপাশি মাইকেল সবাইকে স্টেপও শিখাচ্ছিল। আসলে মাইকেল শুধু যে শিল্পী ছিল তা না, সে একটা ভালো মানুষও ছিল। এরপর মাইকেলের সবচেয়ে ফেমাস গানটা আসে, বিট ইট। সে অ্যালবামে যে ডান্সগুলো ছিল সেগুলা সেই গ্যাংস্টারদের নিয়ে তৈরি করা হয়েছিল। বিট ইট গানটা ফেমাস হলেও মাইকেলের প্রডিউসার বিট ইট গানটিকে অ্যালবামের প্রধান গান বানাতে চাচ্ছিল না। জন বিট ইট গানটাকে বেস্ট বলতে পারছিল না। তখন মাইকেল একটি হরর মুভি দেখতে থাকে। মুভিটি থেকে ইন্সপায়ার হয়ে সে একটি আলাদা কিছু ভাবে এবং সে থ্রিলার নামে একটি গান তৈরি করে। এখানে আমাদের এই গানের পুরো মেকিং দেখানো হয়। এই গানে তার স্টাইল অনেকটা অন্যরকম ছিল, আর সে এই গানটাকে পারফেক্ট করার জন্য অনেক পরিশ্রম করেছিল। ফাইনালি সে এই গানে অনেকটা সাকসেস পায়। এই অ্যালবামটা সেই সময়ের সবচেয়ে বেশি বিক্রিত অ্যালবাম হয়ে ওঠে। এরপর মাইকেল মিউজিক সিডি প্রডিউসার ওয়াল্টারের সাথে দেখা করতে যায়। সেখানে তার সাথে জনও ছিল, আর তখন সে মাইকেলের অ্যালবামের অনেক প্রশংসা করে। তখন মাইকেল তাকে বলে, আমি তোমার ওপর অনেকটা রেগে আছি, কেননা তুমি এমটিভিতে আমার গান প্রচার করছো না। তখন ওয়াল্টার বলে, এমটিভি এর মানুষরা ব্ল্যাক মানুষদের গান খুব একটা প্রচার করতে চায় না, তবে আমি তাদের রাজি করানোর চেষ্টা করব। তখন মাইকেল বলে, তোমাকে এখনই করতে হবে, তুমি ওদের সাথে ভালো করে কথা বলো, হয়তো ওরা রাজি হয়ে যাবে, না হলে কিন্তু আমি অন্য কোনো প্রডিউসারের সাথে কাজ করব। আর তখনই ওয়াল্টার এমটিভিতে কল দেয় এবং বলে, তোমরা যদি মাইকেলের গানগুলো এমটিভিতে প্রচার না করো তাহলে কিন্তু আমার স্টুডিওর কোনো শিল্পীর গানের রাইটস আমি তোমাদের দেব না। আর ওই দিনের পর থেকে মাইকেলের গানগুলো এমটিভিতে প্রচার হতে শুরু করে। এরপর আমরা 1983 সালে মাইকেলকে স্টেজে পারফরমেন্স করতে দেখতে পাই। আর এই সময় মাইকেল অনেক বেশি ফেমাস হয়ে গিয়েছিল। মাইকেল এখন পুরো দুনিয়ার সবার পছন্দের স্টার হয়ে গিয়েছিল। এরপর একদিন আমরা দেখতে পাই মাইকেল তার শো শেষ করে তার পরিবারের সবার সাথে দেখা করে। সবাই এখানে অনেক খুশি ছিল। সেখানে তার বাবা জোসেফ এসেও তার প্রশংসা করতে থাকে। তখন জোসেফ তাকে বলে, তুমি তো একটা মানি মেকিং মেশিন। এটা শুনে পরিবারের সবাই অনেক রেগে যায়। জোসেফও রেগে গিয়ে অন্যদিকে ড্রিঙ্ক করতে শুরু করে। এর কয়েকদিন পর ডন কিং নামে একজন বক্সার প্রমোটার জোসেফের সাথে দেখা করতে আসে, আর সে চাচ্ছিল মাইকেল তার সকল ভাইদের নিয়ে আমেরিকার সব জায়গাতে একটা ট্যুর করুক, আর এই পুরো ট্যুরটা স্পন্সর করবে পেপসিকো কোম্পানি। তবে ডন শিওর হতে পারে না যে মাইকেল তার ভাইদের সাথে ট্যুর করবে কিনা, তবে তার বাবা তাকে এই ব্যাপারে কথা দিয়ে দেয়, আর সে তার থেকে কিছু অ্যাডভান্স পেমেন্টও নিয়ে নেয়। এরপর রাতে আমরা দেখতে পাই মাইকেল ও তার মা টিভি দেখছিল। টিভি দেখা শেষ হলে মা ঘুমানোর জন্য চলে যায়। এরপর মাইকেল নিজের রুমে এসে তার বাবাকে দেখতে পায়। জোসেফ তার প্রশংসা করতে থাকে, কেননা সে এখন দুনিয়ার অনেক বড় একজন তারকা। আর তখন মাইকেল জানতে চায়, তোমার এখানে আসার কারণ কি? তখন জোসেফ বলে, তোমার ভাইদের নিয়ে একটা লাস্ট ট্যুর করতে হবে। আমি চাই না তুমি এটা আমার জন্য করো, আমি চাই তুমি এটা তোমার ভাইদের জন্য করো। তখন মাইকেল বলে, আমি আমার জীবনটা নিজের মতো করে বাঁচতে চাই, আর আমি এখন পর্যন্ত যা করেছি সবই নিজের পরিবারের জন্য করেছি। তখন জোসেফ মাইকেলকে নিজের পরিবার নিয়ে ইমোশনাল ব্ল্যাকমেল করতে থাকে। সে বলে, এটা তোমার পরিবার, তুমি তোমার ভাইদের এভাবে ছেড়ে দিতে পারো না, আর তোমাকে কালো মানুষদের জন্য অনেক কিছু করতে হবে, কেননা কালো মানুষরা অনেক অপমানের সাথে জীবন পার করে। জোসেফ বলে, তুমি দ্রুত তোমার ডিসিশন নাও। এটা বলে সে চলে যায়। এরপর মাইকেল এটা নিয়ে ভাবছিল। এর কিছুদিন পরে মাইকেল তার ভাইদের নিয়ে পারফরমেন্স করছিল। এখানকার ডিরেক্টর এই শোটাকে আরো
আরো বেশি আকর্ষণীয় করে তুলতে চাচ্ছিল। আর এই কারণে সে মাইকেলকে বলে তুমি স্টেজের নিচ থেকে আগুনের ভিতর দিয়ে অনেক সুন্দরভাবে স্টেজে এন্ট্রি নিবে। আর তখন আমরা দেখতে পাই মাইকেলের হাতে র্যাশ হয়ে গিয়েছে, মানে চামড়া সাদা সাদা হয়ে যায়, সেই রোগটা আর কি। এটা দেখে সে অনেক চিন্তিত হয়ে যায় এবং সে গ্লোভস পরে নেয়। এরপরই সেখানে একটা ধামাকা হয় এবং মাইকেল স্টেজে এন্ট্রি নেয় এবং সে নাচতে নাচতে এগিয়ে আসে। তবে সেই ধামাকার ফলে মাইকেলের মাথায় আগুন লেগে যায়। তখন সে চিৎকার করলে সবাই এসে তাকে সাহায্য করে। তবে মাইকেল অনেক বেশি আহত হয়ে যায়, তাকে হসপিটালে নেওয়া হয়। এরপর ডক্টর এসে বলে সে এখন ভালো আছে, তবে সে অনেকটা আহত হয়ে গিয়েছে। তখন জোসেফ ডক্টরকে জিজ্ঞেস করে সে কি পারফরমেন্স করতে পারবে। এই কথা শুনে ক্যাট আর ডক্টর দুইজনই অবাক হয়ে যায়। ডক্টর বলে সে প্রায় মারাই যাচ্ছিল, কোনোভাবে বেঁচে গিয়েছে, তার পুরোপুরি সুস্থ হতে মাসখানেক সময়ও লাগতে পারে। তখন জোসেফ বলে ওর শোগুলো অনেক গুরুত্বপূর্ণ। যাই হোক, এই আগুনের কারণে মাইকেলের মাথায় একটা অংশ পুড়ে গিয়েছে, এই কারণে তাকে সারা জীবন উইগস পরে থাকতে হবে। ডক্টর তাকে বলে চিন্তার কোনো কারণ নেই, এটা দেখতে আসল চুলের মতোই লাগবে। এরপর মাইকেল সারা দিন হসপিটালে কার্টুন দেখত, তার পরিবার এবং বিল তার খেয়াল রাখত। এর কয়েকদিন পর দেখতে পাই প্রডিউসার জন আসে তার সাথে দেখা করতে। তখন জন তাকে বলে তারা পেপসিকোর বিরুদ্ধে মামলা করেছে যে তাদের অবহেলার কারণে মাইকেলের মাথায় আগুন লেগে গেছে। অন্যদিকে জোসেফ ক্যাটকে বোঝাতে থাকে মাইকেল 5 যদি শোগুলো না করে তাহলে আমাদের অনেক ক্ষতি হয়ে যাবে, কেননা আমি অনেকগুলো কাগজে স্বাক্ষর করেছি, আমাদের এই পুরো বাড়িটা হারাতে হবে। কিন্তু ক্যাটের এই বিষয়গুলো খুব একটা ভালো মনে হয় না, তার মনে হয় জোসেফ সবসময় মাইকেলকে ইউজ করে যাচ্ছে। ছেলে অনেক বড় হয়ে গিয়েছে, এত বড় স্টার সে, তারও তো পার্সোনাল জীবন আছে। তখন জোসেফ তাকে বলে তুমি শুধু ওর কথাই ভাবছো, তাহলে আমার বাকি বাচ্চাদের কি হবে। তখন ক্যাট বলে ওরাও বড় হয়ে গিয়েছে, নিজেদের কাজ তারা নিজেরাই খুঁজে নিবে, সবার কথা ভাবার দায়িত্ব মাইকেলের না। এর কিছুদিন পরে আমরা দেখি মাইকেল আর বিল একসাথে ছিল। তখন মাইকেল বলে আমি ঠিক করে নিয়েছি সারা জীবন আমি সবকিছু একাই করব, সবার ঝামেলা আমি আর নিতে পারবো না। বিল তাকে বলে এটাই তোমার সঠিক ডিসিশন। এরপর আমরা 1984 সালে দেখতে পাই, এখানে সে তার ভাইদের সাথে লাস্ট একটা পারফরমেন্স করছে, আর এই পারফরমেন্সটা অনেক বেশি হাইপার ছিল। শো শেষে মাইকেল স্টেজে সবার সামনে একটা অ্যানাউন্স দেয়, সে বলে এটাই আমার ভাইদের সাথে আমার লাস্ট শো, তাই এই শোটা আমার জন্য অনেক স্পেশাল। ফ্যানরা এটা শুনে অনেক বেশি এক্সাইটেড হয়ে যায়, তবে তার বাবা এটা শুনে অনেক বেশি রেগে যায়। এরপর তারা পারফরমেন্স করতে থাকে। শো শেষে জ্যাকসন 5 শেষবারের মতো দর্শকদের বিদায় জানায়। এরপর মাইকেল চলে যাওয়ার সময় তার বাবা তার উপর চিৎকার করতে থাকে, আর এখানে মাইকেল তার বাবার কথায় কোনো পাত্তা দেয় না। আর এরপর আমরা দেখতে পাই কাহিনী বর্তমানে চলে এসেছে, মানে মুভির শুরুর সেই সিন যেখানে মাইকেল হেঁটে যাচ্ছিল। সালটি ছিল 1988 সাল। মাইকেল একা পারফরমেন্স করার জন্য স্টেজের দিকে যাচ্ছিল। সে নিজেও এখন তার পারফরমেন্স নিয়ে অনেকটা খুশি ছিল, আর তার ফ্যানরাও তাকে অনেক বেশি এনজয় করছিল। মাইকেল তার পরিবারের ছায়া থেকে বের হয়ে নিজ স্বাধীনভাবে ফার্স্ট শোটা করতে যাচ্ছিল। মুভিটা এখানেই শেষ হয়ে যায়। পরের কাহিনীগুলো আমরা মাইকেল 2-তে দেখতে পাবো। মাইকেল জ্যাকসন তার জীবনে প্রায় প্রতিটি পারফরমেন্সেই সফলতা পেয়েছে, এমনকি এখনো তার অনেক ফ্যান রয়েছে। সে বাচ্চাদের অনেক ভালোবাসতো, বাচ্চাদের জন্য আলাদা পার্কও সে বানিয়েছিল। তো এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর পরবর্তীতে কোন মুভির ভিডিও চান সেটাও জানাতে ভুলবেন না। কথা হবে পরের কোনো ভিডিওতে।